গত 1 জুন দিবাগত রাতে রাত 9টা থেকে ভোর রাতের মধ্যে কোনো একটি সময়ে একই বাড়ির মা এবং 2 সন্তান হন এবং এই বিষয়টি পরবর্তী দিন অর্থাৎ 2 জুন দুপুর নাগাদ জানাজানি হয় এবং ভিকটিম নার্গিস আক্তার, তার ছেলে শামীম এবং সোলাইমান সহ তাদের মৃতদেহ তাদের ঘরের খাটের উপরে পাওয়া যায় এবং এই বিষয়টি ভিকটিম নার্গিস আক্তারের মেয়ে নাসরিন যখন তার মাকে ফোনে বারবার নক করার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে তার মায়ের বাসায় এসে যখন তাদের দরজা নক করে এবং তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ার কারণে আশপাশের আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের নিয়ে ঘরের কাঠের যে দরজা ছিল সেই দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান যে তার খাটের উপরে 3 জনের মৃতদেহ পড়ে আছে। তো এরপর স্থানীয় পুলিশ, থানা পুলিশ এবং ফাঁড়ির যিনি ইনচার্জ ছিলেন তাদেরকে খবর দেওয়া হয়। ওনারাও আসেন এবং ওনারা এসে সুরতহাল প্রস্তুত করেন এবং অন্যান্য আইনি প্রক্রিয়া শুরু করেন। আমরা পিবিআই যখন এই সংবাদটি পাই যথারীতি পূর্বের মতো আমরা আমাদের একাধিক টিম গঠন করে ঘটনাস্থলে পাঠাই এবং আমি নির্দেশনা দিই যে কী করতে হবে এবং কি আলামত আছে, কোনো অসঙ্গতি আছে কিনা, এই বিষয়গুলি আমাদের টিম কাজ করতে থাকে এই বিষয়গুলি নিয়ে এবং তথ্য সংগ্রহ করতে থাকে। প্রথম দিকে এলাকার মানুষের একটি ধারণা ছিল যে এটি হয়তোবা আত্মহত্যা, কারণ যেহেতু ঘরের দরজা বন্ধ ছিল এবং 3 জনই একসঙ্গে মারা গিয়েছে, সম্ভবত তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে, এই ধরনের একটি ধারণা ছিল এবং স্থানীয় লোকজন এইগুলি বলাবলিও করেছে। তো আমরা একটু যদি পেছনে যাই, এই যে 3 জন ভিকটিম, নার্গিস আক্তার, তার 2 ছেলে সন্তান, ইনাদের গার্ডিয়ান ছিলেন রাজা মিয়া নামক একজন ব্যক্তি। উনিও 2 বছর পূর্বে মারা গিয়েছিলেন, অর্থাৎ উনি বোধহয় হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক করে মারা গিয়েছিলেন এরকম শোনা যায়। তো উনি ব্যবসা করতেন হচ্ছে ডেকোরেটরের, ওই স্থানীয় একটি বাজারে উনি ছোট্ট একটি দোকানে ডেকোরেটরের কাজ করতেন। ওনার হঠাৎ অকাল মৃত্যুর কারণে পরিবারটি সম্পূর্ণভাবে অসহায় হয়ে যায় এবং এই যে নার্গিস আক্তার যিনি ভিকটিম, ওনার সৎ শাশুড়ি, শ্বশুর, দেবর, যারা আত্মীয়স্বজন আছে তারা তাকে বিভিন্নভাবে টর্চার করতো, মেন্টালি টর্চার করতো এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র করতো। সুতরাং তাদের মধ্যে একটা বিরোধ ছিল, পারিবারিক একটি বিরোধ ছিল তাদের নিকট আত্মীয়স্বজনের সঙ্গে। তো এলাকার লোকজনও যখন প্রথম রেসপন্স করে এই লাশ দেখবার পরে, তাদেরও এই ধরনের এক ধরনের ছিল, অনুযোগ ছিল যে সম্ভবত এই পারিবারিক দ্বন্দ্বের কারণে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তো আমি যখন আমার টিমকে পাঠালাম, তো টিম মেম্বারদেরকে আমি বললাম যে ওই দরজা যেহেতু ভেঙে ভিতরে প্রবেশ করতে হয়েছে, আপনারা একটু খুঁজে বের করেন অল্টারনেটিভ কোনো রাস্তা আছে কিনা, যে রাস্তা দিয়ে অন্য কেউ প্রবেশ করেছে অথবা বের হতে পেরেছে। তো আমাদের টিম কাজ করতে করতে আমি একটি তথ্য পেলাম যে একটি যেহেতু ঘরের টিনের বেড়া ছিল, টিনের একটি অংশে ফাঁকা ছিল, একটি অংশ ফাঁকা ছিল এবং এইখান দিয়ে ভিতরে প্রবেশ করা এবং বাইর হওয়ার সুযোগ ছিল এবং সাধারণত ওই বাড়ির সদস্যরা ওই টিন সরিয়েই তারা ভিতরে প্রবেশ করতেন এবং বের হতেন। যে কেন করতেন এটি পরবর্তীতে আমরা জানতে পারলাম যে কাঠের দরজা ছিল এটা খুব ভাঙা ছিল, পুরাতন ছিল, নড়বড়ে ছিল, এটা খুললে ভেঙে পড়ে যেত, যার কারণে ওটা পার্মানেন্টলি লক করে ওই সেকেন্ড অপশন যেটা টিন ফাঁকা করে ওই দরজা দিয়ে তারা ইন আউট হতো এবং এটা সাধারণত বাইরের লোকজন জানতো না, যারা ক্লোজ কন্ট্যাক্ট, যারা নিয়মিত যাতায়াত করতো তারা এই রাস্তাটা চিনত। তো আমরা যখন কাজ শুরু করলাম, আমাদের সন্দেহের তীর অন্যান্যদের মতো ওই যে যাদের বিরুদ্ধে কমপ্লেন, তার ওই যে ভিকটিম নার্গিস আক্তারের সৎ শাশুড়ি, অর্থাৎ তার শ্বশুর সেকেন্ড ম্যারেজ করেছিলেন, এই জন্য তার সৎ শাশুড়ি, শ্বশুর, তারপরে দেবর সহ যারা নিকটাত্মীয়, তাদের প্রতি আমাদের সন্দেহ থাকলো এবং আমরা কার্যক্রম শুরু করলাম। পাশাপাশি আমরা আরও কিছু খোঁজ নিলাম যে ওই ঘটনার দিন অর্থাৎ 1 তারিখে কারা কারা ওই বাড়িতে এসছে। ভিকটিমের মেয়ের জামাই, ভিকটিমের মেয়ের নাম নাসরিনের স্বামী, তাকে নিতে এসে ওই বাড়িতে উনিও খাওয়া দাওয়া করেন, রবিনও খাওয়া দাওয়া করেন তার স্ত্রীর সঙ্গে, খেয়ে কথাবার্তা বলে গল্প করে 9টার দিকে, 9:30টার দিকে স্বামী স্ত্রী দুজনই বের হয়ে যান। বের হয়ে যাবার পরে তারা তাদের বাড়িতে গিয়ে অবস্থান করেন, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারি।
আরও কেউ এসছে কিনা ওই বাড়িতে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে আর কেউ ওই 1 তারিখে তাদের বাড়িতে আসেনি বা তাদের ঘরে ঢোকেনি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সন্দেহের তীর তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের প্রতিও থাকলো। তো থানা পুলিশ যেহেতু প্যারালালি তদন্ত করছিল এবং পাশাপাশি আমরাও করছিলাম, তো ওনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা একটু অ্যাডভান্স হয়ে মেয়েকে জিজ্ঞাসাবাদ করি, যেহেতু মেয়ে এসছে এবং তার জামাই আসছে। এবং এখানে একটু বিষয় বলি, যেহেতু তার মানে ভিকটিমের স্বামীর ডেকোরেশন বিজনেস ছিল, আমি পূর্বেই বলেছি, সেই ডেকোরেশন বিজনেসটা নেয়ার জন্য বা পরিচালনা করবার জন্য জামাইয়ের একটা ইচ্ছা ছিল। একটি সময় ওই মেয়ের জামাই এবং মেয়ে এই বাড়িতেই মানে থাকতেন, এই ঘর জামাইয়ের মতো এই বাড়িতেই থাকতেন। এবং 2 মাস আগে, ঘটনার 2 মাস আগে মেয়ে এবং মেয়ের জামাই তাদের মেয়ের শ্বশুর বাড়ি এবং জামাইয়ের বাবার বাড়িতে চলে গিয়েছেন। তো আমরা যেটা জানতে পারি একটু পিছনে গিয়ে, যে এই ডেকোরেশন বিজনেসটা এই জামাই পরিচালনা করতেন কিছুদিন, কিন্তু জামাইয়ের আচার আচরণ ভালো ছিল না, সম্ভবত তার ড্রাগ অ্যাডিকশনের একটা টেন্ডেন্সি ছিল, যার কারণে বিজনেস থেকে যে আর্নিংটা হতো এই আর্নিং উনি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেন না, উনি নিজেই খরচ করে ফেলতেন। যার কারণে এই ভিকটিমের বড় ছেলে শামীমের সঙ্গে তার একটু দ্বন্দ্ব হয়, মানে ভগ্নিপতির দ্বন্দ্ব হয়, রবিনের দ্বন্দ্ব হয়। পাশাপাশি শাশুড়িও যখন দেখতে পাচ্ছিলেন যে এটা থেকে আমাদের কোনো আর্নিং আসছে না এবং অভাবী সংসার, তাদের সংসার পরিচালনা করার মতো কোনো অবলম্বন নেই, একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে এই ডেকোরেশনের যা যা ম্যাটেরিয়ালস আছে এগুলো সেল করে দেবে। তো যথারীতি উনি 1,70,000 টাকায় সেল করে দেন। এবং এই টাকার মধ্যে আমরা জানতে পারি যে 15,000 টাকা দিয়ে মেয়েকে সেলাই মেশিন কিনে দেন এবং 20,000 টাকা দিয়ে জামাইকে একটি মোবাইল কিনে দেন, আর বাকি 1,30,000 টাকার মতো বা 35,000 টাকার মতো তাদের বাসাতেই ছিল। এইটিও ওই জামাইয়ের এক ধরনের ছিল, এই টাকার প্রতিও এক ধরনের লোভ ছিল। পাশাপাশি ওই বিজনেসটা তাকে যেহেতু কন্টিনিউ করতে দেওয়া হয়নি, এই জন্য তার এক ধরনের ক্ষোভ ছিল। তাহলে আমরা এই বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে উদ্ঘাটন করলাম যে বিহাইন্ড দ্য স্ক্রিন বা পেছনে গেলে কি তথ্য পাওয়া যায়। আমরা এইগুলি যখন আস্তে আস্তে কালেক্ট করা শুরু করলাম, তখন দেখলাম যে প্রথম সন্দেহ হচ্ছে তার নিকট আত্মীয়স্বজন, তার সৎ শাশুড়ি, তার দেবর, শ্বশুর, ইনাদের প্রতি আমাদের সন্দেহ থাকলো। পাশাপাশি মেয়ে এবং মেয়ের জামাইয়ের প্রতিও আমাদের সন্দেহ থাকলো। আমরা এই আঙ্গিকে এগোতে থাকলাম। এবং মেয়ের জামাইয়ের প্রতি সন্দেহটা বেশি এই কারণে, যেহেতু ওনারা ওই বাড়িতে এসছিলেন, রাত অবধি ওইখানে অবস্থান করেছেন এবং আমাদের যেহেতু একটি ধারণা 3 জন একসঙ্গে একই বিছানায় শুয়ে নিহত হয়েছেন, যে তাহলে নিশ্চয়ই বিষক্রিয়া হতে পারে, বিষক্রিয়ার কোনো ঘটনা হতে পারে, বা বিষ প্রয়োগ করে খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মারা হতে পারে। এই জন্য আমাদের সন্দেহ মেয়ের জামার প্রতি বেশি থাকলো। আমরা তাদেরকেও, অর্থাৎ সৎ শাশুড়ি, দেবর, ননদ যারা আছেন ওনাদের প্রতিও আমরা নজরদারি রাখলাম। ওইদিকে একটি টিম কাজ করতে থাকলো। পাশাপাশি আমরা এই যে মেয়ে এবং মেয়ের জামার প্রতি আমরা আরও তীক্ষ্ণ নজর রাখতে থাকলাম। তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, তাদের প্রিভিয়াস রেকর্ডগুলি আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করতে থাকলাম। একটি পর্যায়ে আমরা মেয়ের সঙ্গে কথা বলি। মেয়ের সঙ্গে কথা বলার পরে আমার একটি ধারণা হলো যে সম্ভবত মেয়ের ইনভলভমেন্ট নেই। মানে আমরা আধা ঘন্টা মেয়ের সঙ্গে কথা বলি, 1 ঘন্টা কথা বলি, ইন্টারোগেট করি। প্রাথমিক যে ধারণা হয় আমাদের, যে মেয়ে হয়তো বিষয়টি জানেন না, তার নিজের মা এবং আপন 2 ভাই। আমার কাছে মনে হলো যে মেয়ে সম্ভবত কোনো কিছু জানেন না বা মেয়ের অগোচরে কিছু হতে পারে। তাহলে আমাদের সন্দেহ কিন্তু এখন থেকে যাচ্ছে শুধু তার স্বামী, অর্থাৎ এই ভিকটিমের জামাইয়ের প্রতি। তো তার পিসিপিআর নিলাম, পেছনের রেকর্ড নিলাম। আমরা কিছুটা জানতে পারলাম যে সে একটু ওই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, ওই রকম সংসারই ছেলে না, একটু মাদকাসক্তির এক ধরনের টেন্ডেন্সি ছিল। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম, আরও পেছনে কিছু তথ্য সংগ্রহ করলাম এবং আমরা একটি মানে চাঞ্চল্যকর তথ্য পেলাম যে এই ছেলে, তার অর্থাৎ রবিন, যিনি আমাদের সন্দিগ্ধ আসামি, যাকে আমরা গ্রেপ্তার করেছি, এই রবিন তার স্ত্রীকে নিয়ে রাত 9টার সময় ঠিকই বের হয়েছিলেন। বের হয়ে তার নিজের বাড়িতে গিয়েছেন, তার স্ত্রীর সঙ্গে তার নিজের বাড়িতে শুয়ে ঘুমানোর অভিনয় করেছেন। এবং স্ত্রী যখন তার বাচ্চা নিয়ে, এদের 2 জনের, এই দম্পতির 6 মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে। তো এই বাচ্চা নিয়ে যখন মা ঘুমিয়ে পড়েছেন, তখন রবিন আবার বের হয়েছেন ঘর থেকে। বের হয়ে তার 2 জন বন্ধুকে ফোন দিছে, মোটরসাইকেলের জন্য এবং সাইকেলের জন্য। তো মোটরসাইকেলের জন্য ফোন দিয়েছেন, যাকে রাতের বেলা 10টা 11টার দিকে উনি রেসপন্স করেননি, মোটরসাইকেল দিতে রাজি হননি। সাইকেলের জন্য ফোন করেছেন,
তাই উনি সাইকেলও দিতে রাজি হননি। পরবর্তীতে উনি আবার পায়ে হেঁটে, যেহেতু রাত গভীর হয়ে গেছে, কোনো ভ্যান বা রিক্সা এরকম কিছু না পাওয়ার কারণে পায়ে হেঁটে উনি আবার তার শ্বশুর বাড়িতে আসছেন। এবং সে যেহেতু এই বাড়িতেই থাকতেন, তার ওই সেকেন্ড অপশন, যেটা টিন সরিয়ে ঘরে প্রবেশ করার যে দরজা, এই দরজা দিয়ে উনি রাত 11টা সাড়ে 11টার দিকে এই বাসায় প্রবেশ করেছেন। প্রবেশ করবার পরে তার যে শ্যালক ছিলেন, বড় শ্যালক, উনি একটা খাটে ঘুমাতেন, আর শাশুড়ি আর ছোট শ্যালক আরেকটা খাটে ঘুমাতেন। তো বড় শ্যালককে উনি বুকের উপরে চড়ে বসে, মানে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে, তার ভাষ্য মতে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। হত্যা করবার পরে যখন সে নিশ্চিত হয় যে মারা গিয়েছে, শামীম মানে ভিকটিম শামীম যখন মারা গিয়েছে, এই বিষয়টি যখন নিশ্চিত হওয়ার পরে ওনার শাশুড়ি, রবিনের শাশুড়ি খুব অসুস্থ ছিলেন। তার স্বামী মারা যাবার কারণে উনি অনেক সিক হয়ে পড়েন, মেন্টালি ডিস্টার্বড হন এবং ফিজিক্যালি অনেক উইক ছিলেন। ওনার মানে শারীরিক দুর্বলতা সবারই জানা ছিল। তো রবিন, সন্দিগ্ধ আসামি রবিন, তার বড় শ্যালককে হত্যা নিশ্চিত করবার পরে উনি তার শাশুড়ির কাছে এসে যথারীতি শাশুড়িকেও বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে, তার শরীরের উপরে চড়ে বসে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। হত্যা করার পরে তার ছোট শ্যালক, যার বয়স 6 থেকে 7 বছর, তাকে হত্যা করেন। এই 3টি হত্যা নিশ্চিত করে উনি ভোরের দিকে, অনেক রাত হয়ে যায়, ভোরের দিকে উনি যথারীতি তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। কেউ জানতে পারে না, তার স্ত্রীও জানতে পারে না, অন্য কেউ জানতে পারে না, তার কোনো পার্টনার ছিল না। আমাদের প্রথম থেকে একটি সন্দেহ ছিল যে তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি যে তার একার পক্ষে একই ঘরে 3 জনকে ভিক্টিমাইজ করা, 3 জনকে হত্যা করা, এটা একটি টাফ জব, ডিফিকাল্ট জব। তো আমরা মনে করেছিলাম যে হয়তো তার কোনো মানে অ্যাসোসিয়েট ছিল, সঙ্গী ছিল, অথবা পরিবারের যারা ওই যে এই ভিকটিম এবং ভিকটিমের ছেলে মেয়েদের সঙ্গে শত্রুতা করতো, তাদের কোনো মানে তাদের কোনো থাকতে পারে, মানে সহযোগিতা থাকতে পারে, তাদের মানে এর সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে। আমরা এই আঙ্গিকে তাকে অনেক সময় নিয়েছি, অনেক জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু সে অকপটে স্বীকার করেছে যে না, আর কেউ ছিল না, আমি একাই প্রবেশ করেছি, একাই কাজটি করেছি। যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো ওই যে 17 বছর বয়সের যে শ্যালক শামীম, তাকে তো হত্যা করা কঠিন, কারণ তারও তো শারীরিক গঠন বেশ লম্বা এবং শক্তি সামর্থ্য আছে। তো তখন সে উত্তর দেয় এবং জানায় যে সে অনেক চেষ্টা করেছে আমাকে প্রোটেক্ট করবার, জেগে গিয়েছিল, কিন্তু আমি তাকে পা দিয়ে, বুকের উপর চড়ে পা দিয়ে এমনভাবে চেপে ধরেছিলাম তার আর ওঠার কোনো শক্তি ছিল না। এবং আমি যেহেতু বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম, সে শব্দ করেছে, কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি। তো এইভাবে সে হত্যা নিশ্চিত করে পরবর্তীতে সে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহটাই মানে পরবর্তীতে আমরা মানে প্রমাণ পেলাম যে তার জামাই রবিন এই হত্যাকাণ্ড, মানে 3টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং তাকে আমরা হত্যাকাণ্ডের যখন মোটিভ বা কারণ জানতে চাইলাম তার কাছ থেকে, তখন সে বলল যে আমার শ্যালক, আমি যখন এই বাড়িতে থাকতাম, মানে 2 মাস আগেও তো এই বাড়িতেই থাকতো তার স্ত্রীকে নিয়ে, আমার শ্যালক আমার সঙ্গে মিসবিহেভ করতো, আমাকে অসম্মান করে কথা বলতো। আমি দোকান, মানে অর্থাৎ এই দোকান, যেটি হচ্ছে আপনার ডেকোরেশনের দোকান, যে ডেকোরেটরের যে দোকান, সেই দোকান আমি চালাতে চেয়েছিলাম, আমার শাশুড়ি এটা কন্টিনিউ করতে দেয়নি, দোকানটা বিক্রি করে দিয়েছে। এবং আমার শাশুড়ি আমার সঙ্গে সামনাসামনি ভালো ব্যবহার করতো, বাট আড়ালে গিয়ে আমার বদনাম করতো, দুর্নাম করতো। এই সব কিছু মিলেই তার মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়।